বন্ধুরা, আমি নওমি জাহান বলছি। বন্ধুরা, আজকে তোমাদের আরও একটি মধু বের করা সেই গল্প বলবো। গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের ওটা আর স্থির থাকবে না, তাই পুরো ঘটনাটি শেষ পর্যন্ত শোনো। আমি আতিকুর রহমান, আতিক। আমাদের পরিবারের সদস্য সংখ্যা ৫ জন। মা জৌসনা বেগম, বয়স ৪২ বছর, গৃহিণী। বাবা সাদিকুর, বয়স ৪৭, দোকানদার ও কৃষক। আমরা ২ ভাই ১ বোন। আমি আতিক, বয়স ২২ বছর, সবার বড়। এইচএসসি পাশ করে নিজেদের ক্ষেত খামারে কাজ করি, মাঝে মাঝে দোকানেও বসি। তারপর বোন আয়েশা, বয়স ১৭ বছর, এবছর এসএসসি পরীক্ষা দিবে। সবার ছোট আমির, বয়সও মাত্র ৫ বছর। সবাই জানত আমি ও আয়েশার পর বাবা মা আর সন্তান নিবে না। আমরা ২ ভাই বোন মোটামুটি বড় হয়েছি। এমন সময় আমার আম্মাজানের পেট ফুলতে লাগল। যখন ৬-৭ মাস, তখন তো মা লজ্জায় আমার সামনেই আসত না। মনে মনে তা দেখে আমি হাসতাম। যা হোক, সকালে ঘুম থেকে উঠে আয়েশাকে পড়তে বসায়, তারপর নাস্তা খেয়ে সাইকেলে করে তাকে স্কুলে দিয়ে আসি। স্কুল দূরে হওয়ায় নিয়ে যেতে হয়, আবার ২টের সময় নিয়ে আসি। আর আরেকটা কারণ আছে, তা হলো আয়েশার মতো সুন্দরী এ গ্রামে দ্বিতীয়টি নেই। আয়েশাকে দেখার জন্য রাস্তার ধারে বাজে ছেলেরা বসে থাকত। তা শুনে নিজেই ভাই হিসেবে দায়িত্ব কাঁধে তুলে নিলাম। আয়েশার সাথে প্রতিদিন আমাকে আসতে দেখে ছেলেপুলে নিরাশ হয়ে রাস্তার ধারে বসে থাকা বন্ধ করে দিল। কারণ এটুকু তারা বুঝেছিল যে আমার সাথে লাগতে এলে ২-৪ জনের হাড্ডি গুঁড়ো করে ছাড়ব। পুরো এলাকায় কুস্তিতে আমার সাথে কেউ পেরে উঠত না। আমাদের বাড়িতে ঘর ৬টা। উত্তরের বড় ঘরে বাবা মা ও তাদের সাথে আমির, পরেরটাতে আয়েশা, তার পরেরটাতে আমি। বাকিগুলো বন্ধ পড়ে থাকে, কেউ আসলে থাকে না হলে শস্য দানা ভরা থাকে। আয়েশা মাঝে মধ্যে আমার ঘরে এসে পড়াশোনা করে, কারণ দক্ষিণের জানালা দিয়ে সুন্দর হাওয়া আসে আর এদিকটা নিরিবিলি। আমিও তাকে পড়া দেখিয়ে দিই। সবই ঠিক ছিল, জীবনটাও ছিল শান্তির। হঠাৎ সব কেমন জানি হয়ে গেল। কারণ ২টো বই। বাড়িতে কারেন্ট নেই, কিন্তু দোকানে আছে। বাসার নোকিয়া মোবাইলটা বাবা দোকানে নিয়ে এসেছে চার্জ দেওয়ার জন্যে। দুপুরে আমি দোকানে আসলে বলে, কি হয়েছে দেখতো আতিক, চার্জ হয় না কেন? আমি কতক্ষণ ট্রাই করেও কাজ হলো না। আব্বা, তুমি দোকানে আরেকটু থাকো, স্টেশনের উপাশে মেকারের দোকান থেকে ঠিক করে নিয়ে আসছি। আচ্ছা বাবা, যা। সাইকেল মেরে স্টেশনের ভিতর দিয়ে যাচ্ছি। সামনে ট্রেন দাঁড়িয়ে আছে দেখে ওপারে যেতে পারছি না। মানুষের ঠেলাঠেলি দেখে স্টেশনের কোণার দিকে সরে গেলাম। লোহার পিলারের সাথে সাইকেল খাড়া করে দাঁড়িয়ে আছি। বাম পাশে দেখি এক মুরব্বি পলিথিন বিছিয়ে সামনে কতগুলো বই, খবরের কাগজ ছড়িয়ে বসে আছে। কর্নেগির লেক বড় যদি হতে চাও, বইটা দেখে বসে পড়লাম। হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছি মুরব্বি এক মনে খবরের কাগজ পড়ছে। আরেক সারিতে কয়েকটা বই উল্টো করে রাখা আছে। হাত বাড়িয়ে একটা তুলে নিলাম। সোজা করতেই মলাটে এক সেট মেয়ের ছবি, নাম অভিসার, লেখক রসমা। রেখে দিতে গিয়ে কি মনে করে একটা পৃষ্ঠা ওল্টাতেই সূচিপত্র। আজব নামগুলো। সূচিপত্র পড়েই আমার হাত পা কাঁপতে লাগল। তাড়াতাড়ি রেখে দিয়ে উঠে দাঁড়ালাম। মুরব্বি পেপার রেখে চাইল, লাগবে না কি? না চাচা। আরে নাও নাও, লজ্জা পাচ্ছ কেন? মাত্র ২০ টাকা। না কাকা, যায় বলে তাড়াতাড়ি সাইকেল নিয়ে ওখান থেকে সরে এলাম। ট্রেন যে কখন চলে গেছে সে খেয়ালও নেই। মেকার মোবাইল দেখে বলল, আজ হবে না, কাল এসে নিয়ে যেও। কয় টাকা লাগবে? ৮০ টাকা। আমার কাছে ৫০ টাকা আছে, তাই দিই না। ৫০ টাকায় হবে না, ৭০ টাকা দাও। ঠিক আছে, কাল দুপুরে টাকা নিয়ে আসব। এসো। মাথার ভিতর থেকে ওই বইগুলোর কথা বের হচ্ছে না। আবার স্টেশনে এসে মুরব্বির কাছে দাঁড়ালাম। দিব। কয় টাকা? একটা ২০, জোড়া ৩৫। জোড়া ৩০ দিবেন? ঠিক আছে, নাও। টাকা দিলাম। মুরব্বি ২টো বই গোল করে পেপার দিয়ে মুড়িয়ে দিল। নিয়ে দ্রুত নিয়ে নিলাম। আব্বাকে বললাম, মোবাইল রেখে এসেছি, কাল ঠিক করে দিবে। বাবা খেতে চলে গেল। দোকানে চা খোর লেগেই আছে দেখে মন চাইলেও বইগুলো বের করতে পারলাম না। দোকান থেকে স্কুলে গিয়ে আয়েশাকে নিয়ে বাসায় আসলাম। আমার ঘরে গিয়ে বই ২টো বিছানার নিচে লুকিয়ে রাখলাম। গোসল করে খেয়ে দিয়ে দরজা ঠেলে দিয়ে বই ২টো বের করলাম। দরজার ছিটকানি দিলাম না, দিন দুপুরে ছিটকানি দিলে খারাপ দেখায়। আমার ঘরে আয়েশা ও আমি ছাড়া কেউ আসে না। প্রথম গল্পটা পড়তেই নিজেকে হারিয়ে ফেললাম। একটা ছেলে তার বড় ভাবিকে নিয়ে কাহিনী। কেমন জানি অবাস্তব ধরনের গল্প। নিজে জীবনে কাউকে কখনো সেবা দেয়নি। কলেজে পড়ার সময় এক বান্ধবীর কমলা হাতে নিয়েছিলাম, এটাই যা অভিজ্ঞতা।
তার মানে এই নয় যে সেবা দেওয়া কি জানি না, সবই জানি, সবই বুঝি। তবে এভাবে কখনো ভাবিনি, সব সময় ভেবেছি বিয়ে করলে বউ আসবে, সেই বুকে ইচ্ছে মতো দিব। কিন্তু এমন পাপ কাজ কিভাবে করে মানুষ? আরে যা, আমি কি আবোল তাবোল ভাবছি? এগুলো তো শুধুই গল্প কাহিনী। এদিকে আমার নিচে গরম হয়ে গেছে। গল্প পড়ে আমার এমন অবস্থা হলো যে মনে হচ্ছে এখন সেবা দিতে না পারলে মরে যাব। সারা বিকেল পড়ে একটা বই শেষ করলাম। বই দুটো লুকিয়ে রেখে বের হলাম। উঠানে বসে মা আয়েশার চুলে তেল লাগিয়ে দিচ্ছে। ওড়না ছাড়া ডালিমের মতো লাগছে। ছি, আমি একটা অমানুষ, নিজে আপন ছোট বোনের দিকে কি নজরে তাকাচ্ছি। মা বলল, কি রে বাবা, শরীর খারাপ নাকি? না গো মা। খেতে গেলি না যে? এমনি শুয়েছিলাম, কাল যাব। আয়েশা বারবার আজ চোখে নিচের দিকে তাকাচ্ছে। ভাগ্যিস এখনো জিজ্ঞেস করে বসেনি, তাড়াতাড়ি পুকুরের দিকে চলে এলাম। মা খেয়াল করলে তো সবই বুঝবে, আয়েশা হয়তো বুঝেনি। সন্ধ্যার পরে আয়েশা আমার ঘরে আসলো পড়ার জন্য। ভাইয়া, কয়েকটা আঙ্ক বুঝিয়ে দাও তো। ভালো লাগছে না, নিজেরটা নিজেই করে নে। দাও না ভাইজা। বললাম না এখন যা। আয়েশা রাগ দেখিয়ে গট গট করে নিজের ঘরে চলে গেল। নতুন বইয়ের আরও দুটো গল্প পড়লাম। মা খেতে ডাকল। খাওয়ার সময় আয়েশা মাকে বলল, মা, ভাইয়ার কাছে পড়তে গেলে খালি তাড়িয়ে দেই। কেন রে বাবা? কয়েকদিন পর পরীক্ষা, একটু দেখিয়ে দিলে তো পারিস। বোনটা ভালোভাবে পাশ না করলে বিয়ে দিবি কিভাবে? পাশ করা লাগবে না, এখনই বিয়ে দিয়ে দাও। নিজে আগে করে দেখাও না, আমাকে নিয়ে পড়লে কেন? তোর বিয়ে না দিয়ে আমি করছি না। বাবা, কি শুরু করলি তোরা খাওয়ার সময়? বাবা, ভিয়াকে বলো না একটু অঙ্কগুলো বুঝিয়ে দিতে। ঠিক আছে ঠিক আছে, খেয়ে দে, আয় দিচ্ছি। বাবা আমার কথা শুনে মুচকি হাসল। ঘরে এসে শুয়ে আছি, আয়েশা আসছে না দেখে আবার বইটা বের করে পড়া শুরু করলাম। কয়েক মিনিটের মধ্যে আয়েশা এসে পড়ল, তাড়াতাড়ি বিছানার তলে ঢুকিয়ে রাখলাম। কি রাখলে ভাইজা? কিছু না, পড়তে বস। কেউ চিঠি দিয়েছে নাচকি? বেশি পাকনা পাকনা কথা না, তাহলে কি রাখলে? বললাম তো কিছু না। চেয়ার টেনে বসলাম, কয়েকটা অঙ্ক কষে দিয়ে তাকেও কয়টা করতে বললাম। আয়েশা নিচু হয়ে লিখছে, ওড়না ঝুলছে, কিছুটা দেখা যাচ্ছে। এক মনে দেখে চলছি, ইস কি সুন্দর। ছি, আবার আমি এসব কি ভাবছি? ভাবলে ক্ষতি কি? গল্পের মন্টু যদি তার বড় দিদিকে সেবা দিতে পারে, বিয়ে করে বউ বানিয়ে ফেলতে পারে, আমি ভাবলেই দোষ। ভাইজা, এই ভাইজা, এহু কখন থেকে ডাকছি, কথা বলো না কেন? নিজের কাজ কর না, এত চিল্লাস কেন? কি হয়েছে তোমার, এমন করছো কেন? কিছু না, তোর অঙ্ক শেষ হয়েছে? হা, এই নাও দেখে। আচ্ছা তুই এখন যা, আমি ঘুমাবো। আয়েশা বই গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে, আমি আয়েশার দোলানো দেখছি। ইস কি সুন্দর আমার ছোট বোনটি। এমন সুন্দর একটা বউ যদি আমার হতো। না জানি এমন সুন্দর আমার বোনটাকে কে সেবা দিবে। ছি, আবার ভাবছি। অনেক রাত পর্যন্ত পড়ে বইটা শেষ করলাম। নিজেকে থামাতে না পেরে আয়েশাকে কল্পনা করে পানি ফেললাম। শেষে অনেক অনুতপ্ত হলাম। তারপরও শুয়ে শুয়ে আয়েশাকে নিয়ে কল্পনা করতে ভালো লাগছে, পারছি না ভাবা বন্ধ করতে। কখন ঘুমিয়ে গেছি জানি না। আজ শুক্রবার, আয়েশার স্কুল নেই, নাস্তা করে খেতে কিছু কাজ আছে দেখে রওনা দিলাম। অর্ধেক রাস্তা গিয়ে মনে হলো বই দুটো বিছানার নিচে রেখে আসা কি ঠিক হলো? বিছানা ঝাড়া দিতে গিয়ে যদি মা বা আয়েশা পেয়ে যায়, এতদূর এসে ঘুরে যাওয়া সম্ভব না আর। কাজ শেষ করে বাড়ি আসতে আসতে 3টা বেজে গেল। গোসল করে খাওয়া দাওয়া করে ঘরে আসলাম। বিছানার চাদর চেঞ্জ করেছে, সুন্দর করে ঘর গোছানো, এটা আয়েশার কাজ। ও ঘর এলোমেলো দেখলেই গোছাতে শুরু করে। দরজা ঠেলে দিয়ে বিছানা উল্টিয়ে দেখি বই দুটো আছে, কিন্তু আমি যেভাবে রেখেছিলাম সেভাবে নেই। তার মানে আয়েশা দেখেছে। পড়েছে কি? পড়ে থাকলে আমাকে খারাপ ভাববে, বাবা মাকে কি বলে দিবে? ইস কি হবে এখন? ভাইজা, এই ভাইজা করতে করতে ঘরে এলো আয়েশা। হা বল। আমাকে একটু বাজারে নিয়ে চলো তো। কেন, দরকার আছে? কি দরকার সেটাই তো জানতে চাইছি। আমাকে বল কি লাগবে, এনে দিচ্ছি, তোর যাওয়ার দরকার নেই। না, তোমাকে বলতে পারবো না, তুমি নিয়ে চলো। ঠিক আছে চল। সাইকেলের পিছনে বসে ঘাড়ে হাত দিয়ে বসে পড়ল। একটু দূরে আসতেই মনে হচ্ছে আয়েশা সামনে চেপে বসল। এমন তো কখনো হয় না, আয়েশা তো নির্দিষ্ট দূরত্ব বজায় রাখে, আজ এমন করছে কেন? নাকি গল্প পড়ে তারও কুটকুট করছে? বাজারের কাছে চলে এলাম, আয়েশাও সরে বসল। আয়েশা কসমেটিক্স এর দোকানে ঢুকল, আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুই যা। তুমিও এসো, দোকানদারটা আমাকে ঠকায়। আচ্ছা চল। কয়টা সিটি গোল্ডের চুড়ি, কানের দুলা, টিপ, ফিতে কিনল।
তারপরও এদিক ওদিক চাইছে দেখে, কি রে আর কিছু লাগবে? হ্যাঁ, তুমি বাইরে যাও। আমি থাকলে সমস্যা কি? সমস্যা কিছু না, শরম লাগে। হয়েছে আর শরম করা লাগবে না, তাড়াতাড়ি নে, সন্ধ্যা হয়ে এলো। আয়েশা দোকানদারকে ইশারা করল। কত? ৩২। দোকানদার আমাদের সামনে বেশ কয়েকটা বের করে দিল। এতক্ষণে বুঝলাম আয়েশা এজন্য লজ্জা পাচ্ছে। আরে পাগলি, লজ্জার কি আছে এতে? নেনে যেটা পছন্দ হয়। আয়েশা লজ্জার হাসি হেসে গোলাপি একটা নিল। একটাই নিবি? আয়েশা মাথা নিচু করে আস্তে করে বলল, হ্যাঁ। একটাতে কেমন করে হয়? গোসল করলে তো আরেকটা লাগবে। আরেকটা নিয়ে নে। আয়েশা মাথা তুলে না দেখে আমি একটা লাল কালারের পছন্দ করে প্যাকেট করে দিতে বললাম। আর কিছু? তুমি যাও না বাইরে। আমি মুখ আয়েশার কানের কাছে নিয়ে বললাম, দোকানদার তো আর জানে না যে আমি তোর ভাই, তাহলে এত লজ্জা পাচ্ছিস কেন? আর ব্যাটা যেভাবে তোকে দেখছে, আমি বাইরে গেলে তো আরো হা করে দেখবে। আমার কথা শুনে আয়েশা মুচকি মুচকি হাসতে লাগল। বুঝেছি তোর কি লাগবে, এই যে ভাই, এ দুটোর সাথে কালার মিলিয়ে দুটো নিচের গুলোও দিয়ে দেন। টাকা মিটিয়ে দিয়ে বাইরে এলাম। কিছু খাবি? না। চল গুড়ের জিলাপি কিনে আনি। জিলাপি নিতে নিতে মাগরিবের আজান দিয়ে দিল। তাড়াতাড়ি চলো ভাইয়া, না তো মা বকবে। আমি আছি না সাথে, কিছুই বলবে না। অর্ধেক রাস্তা এসে ফাঁকা জায়গা দেখে দাঁড়িয়ে পড়লাম। কি হলো? চল দুজনে একটু হাঁটতে হাঁটতে কথা বলি। মা বকা দিলে তুমি বুঝবে। সে বুঝবনি। ধীরে ধীরে হাঁটছি, কিভাবে যে বলি ভেবে উঠতে পারছি না। কি বলবে বললে না তো? দেখ, তোর সাথে বন্ধুর মতো দুটো কথা বলতে চাই, আশা করি ভুল বুঝবি না এবং কাউকে বলবি না। কি কথা? আগে কথা দে, রাগ করবি না বা কাউকে বলবি না। আচ্ছা ঠিক আছে, বলো। তুই কি আমার বিছানার নিচের বই দুটো দেখে ফেলেছিস? আয়েশা চুপ করে হাঁটছে। বল না, দেখেছিস? হ্যাঁ। পড়েছিস? না। মিথ্যে বলছিস কেন? ছি ভাইজা, তুমি এসব কি পড়ো? এসব কোথা থেকে পেলে? এমন খারাপ জঘন্য বই যে আছে তা আমার বিশ্বাস করতে কষ্ট হয়। পরশু দিন স্টেশনে পেয়েছি, কৌতূহল থামাতে না পেরে নিয়ে এসেছিলাম, পরে খারাপ দেখে পড়িনি, রেখে দিয়েছি। আমি নিজে দেখেছি তুমি পড়ছ। আচ্ছা বাদ দাও, পড়নি যেহেতু তাহলে রাখোর কি দরকার? পুড়িয়ে ফেললেই তো পারো। হ্যাঁ, তাই করব। তুই প্লিজ কাউকে বলিস না। এটা কি কাউকে বলার মতো কথা? ধন্যবাদ। খালি ধন্যবাদ দিয়ে কাম হবে না, 2 দিন ওসব আজেবাজে পড়ার জন্য আমাকে পড়া দেখিয়ে দাওনি, সেটা পুষিয়ে দিতে হবে। ঠিক আছো, এমনভাবে এখন থেকে বুঝিয়ে দিব যে সবার থেকে বেশি নাম্বার পাবি। তাই মনে থাকে যেন। হ্যাঁ, মনে থাকবে। একটা জিলাপি খা। বাড়ি গিয়ে খাবনি। এখন খা না একটা। আচ্ছা দাঁড়া, আমরা দুজনে আজকে বন্ধু হলাম, সেই উপলক্ষে মিষ্টি মুখ কর। হি ভাই বোনে বন্ধু হয় নাকি? হয়তো গল্পতে পড়িসনি। কোনো গল্পতে? আয়েশার কথার টোনে বুঝা গেল গল্পের কথা ইশারা করছে। তুই যেটা বুঝেছিস। ইসছি, তুমি কি আমাকে সে গল্পের নায়িকা ভেবেছ নাকি? কেন, ভাবলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? ছি ভাইজা, তুমি অনেক খারাপ হয়ে গেছ। আয়েশার এমন কথায় মনটা দমে গেল, চুপ হয়ে গেলাম। চুপচাপ হাঁটছি দেখে। কি হলো? কিছু না। কথা বলছো না যে? চুপ করে রইলাম। রাগ করেছ ভাইজা আমার কথায়? না। তাহলে মুখটা গোমড়া করে রেখেছ কেন? চুপ। আচ্ছা ঠিক আছে, বন্ধুত্বের দাবিতে দাও তুমি খাইয়ে। আমি একটা জিলাপি বের করে আয়েশার মুখে তুলে দিলাম। অর্ধেক কামড়ে নিয়ে হাত থেকে বাকি অর্ধেক নিয়ে আমার মুখে তুলে দিল। আমিও হা করে নিয়ে নিলাম। চাঁদের আলো আয়েশার মুখের দিকে তাকাতে দেখি অবাক হয়ে চেয়ে রয়েছে। ওহ খোদা, আয়েশার মুখ এত গরম কেন? চল যাই, চলো। বাসায় এসে আমি আমার ঘরে, আয়েশা ওর ঘরে পড়তে বসল। আমি চুপচাপ শুয়ে রইলাম। কি করলাম এসব আমি তো সত্যি সত্যি আমার ছোট বোনকে কল্পনা করতে শুরু করেছি। নিজেকে মনে হচ্ছে প্রেমে পড়েছি। আমার প্রেমিকা আর কেউ নয়, আমার আপন মার পেটের বোন। সবাই মিলে খেতে বসে আয়েশাকে বললাম, খেয়ে দে, আমার ঘরে আয়, আজকে জ্যামিতি নিয়ে বসব। ঠিক আছে ভাইরা, তুমি যাও, আমি পরে আসছি। কয়েকটা জ্যামিতি করিয়ে দিয়ে ওর দিকে চেয়ে আছি। কিছু বলবে ভাইজা? যদি খোলামেলা কিছু কথা বলি রাগ করবি? আমি তোমার বোন, এমন কিছু বলো না যে আমি ছোট হয়ে যায়। ওকে বাদ দে। কেন, বলো কি বলবে? যে উত্তর দিলি আর বলার ইচ্ছে নেই। আচ্ছা ভুল হয়েছে আমার, এখন বলো। না, তুই হজম করতে পারবি না। আরে বলেই দেখো পারি কিনা। সত্যি তো? হা সত্যি বলো। আমি মনে হয় প্রেমে পড়েছি। কার? যদি বলি তোর। কি যা তা বলছো? আমি তোমার বোন।
তাতে কি হয়েছে, আমাদের প্রেম না হয় গোপন থাকবে। তোমার কি মাথা নষ্ট হয়েছে? আপন ভাই বোন কখনো প্রেম করে, আর সত্য এক সময় বের হয়েই পড়ে। তাহলে বইয়ের গল্পগুলো কি মিথ্যে? আমি কি জানি? প্লিজ ভাইয়া, এসব বন্ধ করো। জানতাম হজম হবে না তোর। হজম হবে না তো কি আমি এসব কথা বলে বেড়াবো? একবার ভেবে দেখ কত মজা হবে। ভাবার দরকার নেই, এসব ভাবাও পাপ। যত নষ্টের গোড়া ওই বই, ও দুটো দাও আমাকে, এক্ষুনি পুড়াবো। বই পুড়ালে কি আমার মন শান্ত হবে? আয়েশা আমার হাত ধরে নিয়ে বলল, প্লিজ ভাইজা প্লিজ, আমি তোমার আদরের একমাত্র বোন, কিভাবে পারছো এসব বলতে? হয়তো আমার ভুল হচ্ছে রে, কিন্তু মনকে থামাতে পারছি না। কি করব বল? আমার কোনো বান্ধবীকে পছন্দ হয় বলো, আমি নিজে তোমাদের প্রেম করিয়ে দিব। আমার সব বান্ধবী তোমার জন্য পাগল। না, আমার শুধু তোকে ভালো লাগে। বুঝছো না কেন তা সম্ভব নয়? কেন, তুই কি কাউরির সাথে প্রেম করিস? না না, তাই বলে আপন ভাইয়ের সাথে প্রেম করব? একবার করে দেখো না। ছি, আমার আর তোমার সাথে কথা বলতে ভালো লাগছে না। এই বলে বই না নিয়ে হনহন করে আয়েশা ওর ঘরে চলে গেল। মনে মনে ভাবলাম, আমি কি এসব ঠিক করলাম? সুন্দর সম্পর্কে বিষ ঢুকিয়ে দিলাম, সব দোষ বইয়ের। বই দুটো নিয়ে বাড়ির বাইরে এলাম, এদিক ওদিক চেয়ে আগুন ধরিয়ে দিলাম। সম্পূর্ণ পুড়িয়ে ছাইগুলো ছিটিয়ে দিলাম। হাত মুখ ধুয়ে ঘরে ঢুকার সময় দেখি আয়েশার ঘরে হারিকেন জ্বলছে। ধীরে পায়ে হেঁটে ওর ঘরের সামনে এলাম, নিজেকে অপরাধী মনে হচ্ছে। দরজা ঠেলা দিতে খুলে গেল। আয়েশা বিছানায় উবুত হয়ে শুয়ে আছে। পাশে গিয়ে বসলাম। মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, বই দুটো পুড়িয়ে ছাই করে দিয়েছি, আর কখনো এসব বলবো না। আমার ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিস। আয়েশা উঠে বসে আমাকে কাছে টেনে ধরল। ছি ছি ভাইজা, তুমি বড়, তুমি ক্ষমা চাইতে পারো না? আমি কিছু মনে করিনি। আমি পিঠে হাত বুলিয়ে দিয়ে বললাম, তাহলে রাগ করে চলে এলি যে? আর পড়বি না? কয়টা বাজে? মনে হয় 9টা। হা, পড়ব, চলো। হাত ধরে নিয়ে এসে চেয়ারে বসিয়ে দিলাম। দেখ আয়েশা, চামড়ার মুখ দিয়ে যা বলে ফেলেছি তা তো ফিরিয়ে নিতে পারবো না, তবে কথা দিলাম আর কখনো তোকে লজ্জায় ফেলব না। আবার শুরু করলে? বললাম তো আমি কিছু মনে করিনি। ঠিক আছে, পড়তে শুরু কর। না, আজ আর পড়ব না। তাহলে কি করবি? তোমার সাথে গল্প করব। কি গল্প? হিহি, কথা বলছি, এসবই তো গল্প। হা হা, তুমি বই দুটো পুড়ালে কেন? পুড়াবো না তো কি করব? ইস, আমার একটা পড়া হলো না। আমি অবাক, তার মানে তুই একটা পড়েছিস? হা, একটা। কোনটা? অভিসার। হা হা, মিস করে দিয়েছিস, পরেরটা আরও দারুণ ছিল। সূচিগুলো বলো একটু। না, বলবো না, অনেক খারাপ। কত খারাপ তা তো একটা পড়েই বুঝেছি, বলো না একটু। জেনে কি করবি? মন চাচ্ছে জানতে। লজ্জা পাবি না তো? আমাদের মাঝে কি আর তা অবশিষ্ট আছে? আছে তো? না, নেই। যদি না থাকতো তাহলে তুই আমার পছন্দ করে দেওয়া লাল পোশাক পরে এসে আমাকে দেখাতি, বলতি, দেখো তো ভাইজা কেমন হয়েছে। আয়েশা লজ্জায় দুহাত দিয়ে মুখ থেকে বলল, তুমি যে ভাইজা কিভাবে দেখায় বলো? বন্ধু মনে করে দেখাস? পারবো না ভাইজা। ঠিক আছে, না দেখাস। যেদিন পড়বি সেদিন শুধু বলিস যে আজ তোমার পছন্দ করে দেওয়াগুলো পড়েছি, তাহলেই হবে। উপর থেকে কল্পনা করে নিব। হি হি হি। হা হা হা। মুখ থেকে হাত নামা। বলবো সুচি, বলো। তাহলে আমার দিকে তাকা। বলো। বাসর ঘরে বুকে বলে থেমে গেলাম। কি হলো? পরে কিন্তু আমাকে দোষারোপ করতে পারবি না বলে দিলাম। ঠিক আছে, বলা লাগবে না। এই নাও, খাতা লিখে দাও। তাই দে, এটাই সহজ হবে। বাসর ঘরে বুকে সেবা দিতে গিয়ে শাশুড়িকে দিলাম। ইত্যাদি ইত্যাদি। এই নে পড়ে দেখ। খাতাটা আয়েশার হাতে দিয়ে বিছানায় কাত হয়ে শুয়ে পড়লাম। আয়েশা পড়ে মুচকি মুচকি হাসতে লাগল। হাসছিস কেন? মানুষ কি এতটা বলদ আছে যে বু বাদ দিয়ে শাশুড়ি হি হি হি। গল্পটাতে বাসর ঘর অন্ধকার ছিল, আর বুটা ছিল ভীতু, তাই সে তার মার কাছে শুতে চলে যায়। তারপর পরেই বর ঢুকে বাসর ঘরে, এসে দেখে বু নেই, সে বসে বসে অপেক্ষা করে। শাশুড়ি ভাবে যায় জামাই বাবাজিকে বলে আসি। অন্ধকার ঘরে ঢুকতেই বর তাকে বু ভেবে শুরু করে দেয়। সে মহিলাও মোটামুটি তার মেয়ের মতো দেখতে, তাই বর বুঝতে পারে না যে এটা তার বউ নয়। আর শাশুড়ি ছটপট করলেও লজ্জায় কথা বলতে পারে না। সে বিধবা হওয়ার কারণে অনেক দিন থেকে বঞ্চিত ছিল, তারও ভালো লাগতে লাগে, দুজনে ইচ্ছেতে সব হয়ে যায়। একবার হওয়ার পর হঠাৎ বর লাইট জ্বালিয়ে দেখে এটা তার বউ নয়, শাশুড়ি। হি হি, দারুণ তো। আচ্ছা ভাইজা, তোমার সবচেয়ে কোনটা ভালো লেগেছে? তার আগে তুই বল, অভিসারের কোনো গল্পটা তোর ভালো লেগেছে? আগে তুমি বলো। তাহলে তুই বলবি, যাও বলবো।
একটা নয় দুটো খুব ভালো লেগেছে, বড়দির অন্যরকম ভালোবাসা ও আমার কল্পনার জগৎ। একটু বলো না শুনি। আগে তোরটা বল। মামির কার্যক্রম। আমার মনে হয় না ওটাতে সবচেয়ে সুন্দর গল্প ছিল বনবু। আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা বলেছি। আচ্ছা এখানে আয়, আমার পাশে বস। আয়েশা উঠে এসে আমার পাশে বসল। মন চাইলে একটু শুতে পারিস। না তুমি বলো তো। মনে হয় না ঠিক মতো বলতে পারবো, বুঝতেই তো পারছিস ভাষাগুলো কেমন। সেগুলো বাদ দিয়ে বলো। এক কাজ করলে হয় না, আমি রাতে লিখে রাখবো, তুই কাল পরে নিবি। হই, কিন্তু এখন আমার জানতে ইচ্ছে করছে। ওকে, তোকে সব খোলামেলা বলবো, একটা শর্তে। কি? তুই ওগুলো পরে একবার আমাকে দেখাবি। আমি কখনো দেখিনি তো, তাই ভীষণ মন চাইছে। জানি লজ্জা পাবি। 1 সেকেন্ড দেখে আমি হারিকেন বন্ধ করে দিব। কদ দিলাম। মরে যাব ভাইজা। ঠিক আছে, লাগবে না। হারিকেনটা বন্ধ করে এখানে শুয়ে যা, আমি শোনাচ্ছি। মা বাবা যদি আসে? আসবে না, আর আসলে আসবে, সমস্যা নেই। হারিকেন নিভিয়ে দিয়ে আমার পাশে শুয়ে পড়ল। আয়েশা আমার হাতে মাথা দিয়ে শুয়ে আছে। আমি যতটা পারি ভদ্র ভাষায় ভাই বোনের প্রেমের গল্পটা বলছি। আয়েশার গরম নিঃশ্বাস আমার মুখে পড়ছে। আমারও একই অবস্থা। নিজেকে আর থামাতে পারলাম না, উপর উঠে গেলাম। কাজ সেরে আয়েশা ঘরে চলে গেল। আজ কিছুতেই আর ঘুম আসবে না। ছোট্ট টেবিল ঘড়িতে 11টার ঘণ্টা দিল। আজ পাড়া গায়ে এটাই গভীর রাত। কি এক সুখের আবেশে ঘুম আসছে না। এমন তো কখনো হয় না। স্বপ্ন এসে ধরা দিয়েছে আজ। দরজায় কিচকিচ শব্দ হল। চেয়ে দেখি আয়েশা দাঁড়িয়ে আছে। আমার মন বলছিল ও আসবে, তাই ছিটকানি লাগায়নি। বিছানায় উঠে বসলাম। আয়েশা দরজা ভিডিয়ে দিয়ে আমার সামনে এসে দাঁড়াল। খাট থেকে পা নামিয়ে বসে রয়েছি। আবার এলি যে? ভালো লাগছিল না? কেন জানি না, এখন ভালো লাগছে। হারিকেন জ্বালাবো না? আমাকে শুইয়ে দিয়ে আমার উপর উঠে গেল। মার দূরসম্পর্কের ভাই মারা যাওয়াতে পরের দিন বাবা মা আমি সেখানে গেল। আয়েশার সামনে পরীক্ষা দেখে বাহানা দেখালো। বাবা মা 2 দিন আসেনি। আয়েশাও এই 2 দিন স্কুলে যায়নি। দুভাই বোন একে অপরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সুখের জোয়ারে ভেসেছি। একদিন সেবা দিতে দিতে প্রায় তাল হয়ে গেছি। হঠাৎ মায়ের কান্না শুনে হুঁশ ফিরে।